করো আমি লিখলাম যে মনে করো আমি লিখলাম যে এক্স স্কোয়ার হচ্ছে তার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তো আমি দেখো তো লিখলাম হচ্ছে জেড ইজ ইকাল টু এক্স স্কোয়ার। একটা যে কোনো একটা চলককে আমরা লিখছি, জেড লিখতে পারি, ওয়াই লিখতে পারি, যা কিছু লিখতে পারি, যেটা ফাংশন আমি এটা এভাবে লিখতে পারি। দেখো ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার লিখতে পারি, ইচ্ছা তোমার। আর তুমি যদি মনে করো টি ইজ ইকাল টু এক্স স্কোয়ার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে ইউ ইজ ইকাল টু এক্স স্কোয়ার লিখলাম। অর্থাৎ জেড একটা এক্স স্কোয়ার এক্স এর ফাংশন, জেড হচ্ছে এক্স এর ফাংশন। তো আমরা আগেই বলেছি যে কার ফাংশন জেড, এক্স এর ফাংশন। তো আমরা বললাম যে জেড এর এক্স এর সাপেক্ষে জেড কে অন্তরীকরণ করবো। জেড কার ফাংশন, এক্স এর ফাংশন। তাহলে জেড কে কার সাপেক্ষে অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ঠিক আছে, কোন একটা ফাংশন যে চলকের অন্তর্ভুক্ত হয় সাধারণত সেই চলকের সাপেক্ষেই আমরা অন্তরীকরণ করে থাকি। ঠিক আছে, তো আমরা এখানে পড়ছি সমাকলন চ্যাপ্টার, আমরা আলোচনা করছি কিন্তু অন্তরীকরণ নিয়ে, এটা একটু ভালো করে খেয়াল করবা। ঠিক আছে, এখন আমি বললাম যে জেড ডি জেড ডিএক্স, খেয়াল করো। তার মানে কি, জেড কে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। ডান পাশে কি লিখবো, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, তো বুঝতেই পারছো ডিজেড ডিএক্স ইজ ইকাল টু পাবো হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স। তার সাপেক্ষে করলাম এক্স এর সাপেক্ষে জেড কে করলাম। তো এটাকে যদি দেখো তো, আমরা এটা লিখে লিখে অভ্যাস হয়ে গেছে, আমরা একটু একটু অ্যাডভান্স লিখতেছি। যেটাকে যদি এভাবে লিখি দেখো তো, ডিজেড ইজ ইকাল টু টু এক্স ডিএক্স। খেয়াল করে দেখো, আর আরই গুণ করেছে, আর কিছুই না, জাস্ট আর আরই গুণ করেছি। ডিজেড ইজ ইকাল টু টু এক্স ডিএক্স, টু এক্স। ততক্ষণ পর্যন্ত আমরা এরকম করে আমরা জেড কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে টু এক্স পেয়েছিলাম। একই কথা, এটাকে যদি আমি এভাবে লিখি ডিজেড ইজ ইকাল টু টু এক্স ডিএক্স, কেন লিখছি পরে আমরা আসতেছি। আমি যদি বলি স্যার এটা কি করেন তো এইভাবে, একই কথা, যে আমি ওয়াই কে কার সাপেক্ষে অন্তরীকরণ করবো, এক্স এর সাপেক্ষে, কেন ওয়াই এক্স এর ফাংশন। তাহলে কি লিখতে পারি, ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু টু এক্স, একবার লিখলাম। দেখো ডিওয়াই ইজ ইকাল টু টু এক্স ডিএক্স। অথবা দেখো এটা যদি লিখি যে ইউ কে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে ডিইউ ডিএক্স, এক্স এর সাপেক্ষে যার সাপেক্ষে অন্তরীকরণ করবা সেই চলকটা নিচে থাকবে, ডিডিএক্স মানে এক্স এর সাপেক্ষে। ঠিক আছে, কাকে, ইউ কে। ডান পাশে করলে কি হবে, টু এক্স। আমরা কি লিখতে পারি, ডি ইজ ইকাল টু টু এক্স ডিএক্স। ঠিক আছে, তা আমরা যে কোনো একটা চলকে রূপান্তর করলাম। আমরা যে আমি ইউ একটা ফাংশন দেওয়া আছে, বা জেড একটা ফাংশন দেওয়া আছে, বা ওয়াই একটা ফাংশন দেওয়া আছে, ভালো কথা। তো এটাকে আমি ওয়াই এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। এক্স এর সবগুলাই কিন্তু এক্স ফাংশন ধরে নিয়েছি, এক্স এর ফাংশনকে আমরা এখানে ওয়াই দ্বারা প্রকাশ করেছি, এখানে জেড দ্বারা প্রকাশ করেছি, এখানে দ্বারা প্রকাশ করেছি। মানে একটা নতুন চলক আমি আনার চেষ্টা করি। তো এখন তো ডিওয়াই ইজ ইকাল টু, যে তো যে পাশে এই পাশে জেড আছে দেখো ডিজেড লিখে ফেলেছি, এই পাশে কে চলক আছে, এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে কি হয়, টু এক্স হয়, টু এক্স হয়। আর চলকের নাম কি, এক্স, ডান পাশে ডিএক্স লিখেছি। এইটা থেকে এটা আসছি। অনেক সময় এটা লিখলে তোমাদের মাথার মধ্যে কি হয় যে কি এটা 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 কিভাবে হলো, সেটা এটা কিন্তু দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স, এটা তো আমরা অ্যানসার লিখি এতদিন পর্যন্ত এভাবে লিখেছি। তো এইটা যদি একটু ঘুরে লিখি দেখো তো, ডিওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স ডি, একই কথা। সুবিধা কি, এখানে চলক যখন আমি পরিবর্তন করবো তখন আমার সুবিধা হচ্ছে, দেখো ওয়াই ছিল ডিওয়াই, এক্স স্কোয়ার অন্তরীকরণ করেছি, হ্যাঁ তো টু এক্স, তার সাথে কি চলককে এক্স ডিএক্স লিখেছি। Okay, তা আমরা যে কোনো ভাবে লিখতে পারি, চলকটা এখন আমি যে কোনো ভাবে ধরতে পারি। এখন একটু খেয়াল করো, আমরা একটা অঙ্ক করার মাধ্যমে খেয়াল করি। প্রথম কথা হচ্ছে যে চলক কেন ধরতে হবে, একটা চলককে আর একটা চলকে কেন পরিবর্তন করতে হবে। Okay, আমরা আজকে আগ পর্যন্ত যে গত দিনে যে ক্লাসটা করেছি, অনেক বড় ক্লাস ছিল যদিও, কারণ হচ্ছে সময় কম, দুইটা চ্যাপ্টার একসাথে পড়িয়েছি, কথাবার্তা কম বলতে পেরেছি। কারণ এগুলো চ্যাপ্টার মিনিমাম 3-4 দিন, রেগুলার ক্লাস হলে 4 দিনে শেষ করতাম, সেটা একদিনে শেষ করেছি। তোমাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে, অনেকে হয়তোবা, তবুও চেষ্টা করেছি অনেক কথা বলে তোমাদের শেখানোর জন্য বা বোঝানোর জন্য। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে শুনলে আশা রাখি ভুল হবে না। ঠিক আছে, ওকে।
এবার আমরা একটা চলকের অঙ্ক করছি যে চলক কেন পরিবর্তন করতে হচ্ছে বা প্রতিস্থাপন কেন করতে হচ্ছে। যে ইন্টিগ্রেশন করতে হয় সেটাকে আমরা আই ধরলাম, এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ডিএক্স। খেয়াল করে দেখো এখানে আমরা কি সূত্র ব্যবহার করবো দেখো তো খেয়াল করে। আগে যেমন আমাদের সাইন এক্স কজ এক্স ছিল, সাইন স্কয়ার ছিল, এটা ছিল ওটা ছিল, সূত্র বসায় আমরা একটা চলক চিন্তা করেছিলাম। সেখানে দেখো খেয়াল করে দুইটা চলক, দুইটা ফাংশন, চলক আমি বলবো না, ফাংশন দেখো এই যে এক্স, এক্স আবার ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। এক্স এবং ই টু দি পাওয়ার এক্স স্কয়ার এই দুটো ফাংশনের মধ্যে কোনো কিন্তু মিল নেই। এটা একটা অ্যালজেব্রিক ফাংশন এক্স, এটা একটা ই টু দি পাওয়ার এক্স স্কয়ারের ফাংশন, এবং আমাদের কিন্তু এরকম কোনো সূত্রও নেই অন্তরীকরণ করার মতো, তাই না? এখন যখন আমরা যদি একটু চালাকি করি দেখো তো চালাকি কিভাবে করবো একটু খেয়াল করে দেখো। চলক পরিবর্তনের মাধ্যমে চলক পরিবর্তনে কি করব, এখানে এক্স স্কয়ার আছে, এখানে কিন্তু এক্স আছে। খেয়াল করো আমাদের জানা আছে যে আমরা এই ক্ষেত্রে কথা বলছি যে কোন পাওয়ার যদি থাকে এক্স এর উপর, যদি কোনো পাওয়ার থাকে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে পাওয়ারটা সামনে আসে আর চলকের পাওয়ার এক কমে যায়। খেয়াল করো এই যে পাওয়ারটা সামনে আসলো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কারণটা হচ্ছে এটা কনস্ট্যান্ট সংখ্যা, কনস্ট্যান্ট কোনো কিছু নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা শুধু তাকাবো চলকের দিকে। দেখো আমাদের জানা আছে যে চলকের উপর পাওয়ার থাকলে অন্তরীকরণের মাধ্যমে সেই চলকের পাওয়ার এক কমে যায়। যেমন আমি যদি বলি যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ফোর, ফোর এক্স টু দি পাওয়ার কিউব হয়, চলক এক কমে গেল, কিন্তু দেখো এখানে ছিল এক্স টু দি পাওয়ার ফোর, এখানে হয়েছে এক্স টু দি পাওয়ার কিউব। ফোর আসলো কি না আসলো বা ফাইভ আসলো বা অন্য কোনো কনস্ট্যান্ট আসলো, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আবারও বলছি আমাদের চলকটা দেখতে হবে। চলকটা আমার কি হচ্ছে খেয়াল করে দেখো, এখানে একটু খেয়াল করো, আমি যে লাল কালি দেখতে দাগাই, যদি এক্স স্কোয়ার চলক আছে, আবার সাথে একটা এখানে গুণ অবস্থায় এক্স আছে, তার মানে কি পাওয়ার আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, তার মানে আমি যদি চলককে রিপ্লেস করি তাহলে ওটাকে অন্তরীকরণ করলে আমরা কিন্তু এক কম পাবো। পাওয়ার ছিল দুই, এক কম পেলাম। তাহলে একটু চলকটা যদি একটু দেখি তাহলে কি একটু খেয়াল করে দেখো তো। ধরি আমি লিখলাম যে জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমরা জেড লিখি সাধারণত, যে কোনো চলক লিখলেই হবে, কোনো সমস্যা নাই। জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো আমরা প্রথমে একটু বাড়ায় লিখতে, অলরেডি লিখেছি অলরেডি এটা, যে ডিজেড ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টু এক্স ডিএক্স, সরি টু এক্স। তো ডিজেড ইজ ইকুয়াল টু টু এক্স ডিএক্স। খেয়াল করে দেখো আমি কিন্তু এখানে একটা জিনিস পেয়েছি, চলক যখন আমি এখানে একটু কথা বেশি বলছি, সময় একটু বেশি নিচ্ছে, পরের অঙ্কগুলা একটু ফাস্ট যাব। চলক যখন আমরা পরিবর্তন করতেছি, এখানে যখন আমি বসাবো এই চলকটা, এক্স এর পরিবর্তে আমি জেড বসাবো, এক্স এর পরিবর্তে যখন জেড বসাবো এই ফাংশনের মধ্যে যখন আমি চলক পরিবর্তন করব তখন কিন্তু আর কোনো এক্স থাকা যাবে না। টোটালি আমি যে চলকটা পরিবর্তন করতে চাচ্ছি এক্স এক্স চলকটা, সেটা এখানে আর থাকা যাবে না। কোন চলকের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি, জেড চলকের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি, টোটালি জেডে চলে যাব। এবার খেয়াল করো যে আমার কিন্তু এখানে দেখো, খেয়াল করে দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড লিখতে পারবো, এক্স স্কোয়ারের জায়গায় জেড লিখলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ঝামেলা কিন্তু এক্স আছে আবার আছে, ডিএক্স এর ঝামেলা মেটাতে হবে না। তাহলে এক্স ডিএক্স এর মানটা আমি এখান থেকে বের করে পাচ্ছি কিনা দেখো তো। আমি যদি এখানে একটু এভাবে লাল কালি দিয়ে লিখলাম ডি জেড ভাগ টু ইজ ইকাল টু এক্স ডিএক্স। দেখো খেয়াল করে আমার দরকার তো এক্স ডিএক্স, এই যে এক্স ডিএক্স, আর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে কি টু দি পাওয়ার এক্স স্কোয়ার জায়গায় তো জেড আমি লিখতে পারবো, আর এক্স ডিএক্স এর জায়গায় কি লিখতে পারবো, ডি জেড ভাগ টু। তাহলে কিন্তু আমার টোটাল চলকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এক্স চলকটা জেড এর মানে পরিবর্তন হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার সুবিধা কি পেলেন? হ্যাঁ সুবিধা পেয়েছি। আগে দেখো এক্স এর দুইটা ফাংশন ছিল, একটা অ্যালজেব্রিক ফাংশন, একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। এই ধরনের ইন্টিগ্রেশন করার কোনো সূত্র আমাদের আপাতত জানা নেই, ঠিক আছে? এরকম যে এক্স আছে তার সঙ্গে ই টু দি পাওয়ার এক্স আছে, এরকম কোনো সূত্র আমাদের জানা নেই। তা আমরা যখন চলক পরিবর্তন করি, চলক পরিবর্তন, আমার প্রথম কথা হচ্ছে যে আমার জানা নাই, এরকম সূত্র তো আমি দেখি নাই কখনো চোখে ইন্টিগ্রেশনের। ভালো কথা। তো কি করবো, এই চলক পরিবর্তন করা যায় নাকি দেখি তো। হ্যাঁ চলক পরিবর্তন করা যাবে কিভাবে, এই যে পাওয়ার আছে এক্স স্কয়ার, ডিফারেন্সিয়েশন করলে এক কমে যায়, হ্যাঁ এক কমে যায়। যখন আমি একটা কথা একটু স্পষ্ট করে বলছি বা ভালো করে একটু খেয়াল করো, যখন আমি চলকটা রিপ্লেস করব, চলকটা যখন আমি রিপ্লেস করব তখন কিন্তু
ইন্টিগ্রেশনটা দেখবো না আমি। আবার বলছি, চলকটা যখন আমি রিপ্লেস করবো, দেখো আমি ৩ টা ক্ষেত্রে লিখেছি। চলক বিভিন্ন রকম ১, ২, ৩। ৩ টা কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করেছি চলক পরিবর্তনের সময়। ইন্টিগ্রেশন কিন্তু করি নাই। কারণ ভেতরে দেখো ডিএক্স চিহ্ন আছে কিন্তু। প্রশ্ন হচ্ছে দেখো, আমার ইন্টিগ্রেশনের ভেতরে কিন্তু ডিএক্স চিহ্ন আছে। তো এই ডিএক্স টাকে যদি আমি অন্য চলকে নিয়ে যেতে চাই, ফর এক্সাম্পল জেডে যেতে চাই, ডিএক্স আর এক্স থেকে ডিএক্স আছে। আমার যদি আমি জেড চলকে নিয়ে যেতে চাই, তাহলে ডিজেড আনতে হবে না? ডিজেড আনতে হবে। হ্যাঁ, আমি জেড চলকে যেতে চাচ্ছি। এখন দেখো এই ইন্টিগ্রেশনটা ছিল এক্স চলকের। তো এখানে ডিএক্স ছিল। তো আমি যখন এই চলকটাকে এক্স চলকটাকে জেড আকারে প্রকাশ করব, তখন আমার ডিজেড লাগবে। তখন আমার ডিজেড লাগবে। তো ডিজেড, জেড থেকে ডিজেড পাওয়ার অপশন কি? অবশ্যই অন্তরীকরণ করা। এক্স কে অন্তরীকরণ করলে আমি ডিএক্স পাই, ওয়াই কে করলে ডিওয়াই পাই, জেড কে করলে ডিজেড পাবো। কি করলে? অন্তরীকরণ করলে। তাই আমরা যখন আমি চলক ধরবো, আমরা এই ফাংশনের মধ্যে দেখব যে ডিফারেন্সিয়েশন হচ্ছে কিনা, বা ডিফারেন্সিয়েশন করলে আমি কাঙ্ক্ষিত যে জিনিসটা দরকার সেটা পাচ্ছি কিনা। হ্যাঁ, পাচ্ছি। এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আমি এক্স পাচ্ছি। এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আমরা এক্স পাচ্ছি। তাই আমরা এক্স স্কোয়ার সমান সমান জেড ধরে নিচ্ছি। ওকে, অনেক কথা বলেছি। এবার আমরা দেখো মানগুলো বসা দিচ্ছি। খেয়াল করে দেখো, জেড এর মান ধরেছি এক্স স্কোয়ার। তাহলে আমি লিখছি দেখো, অতএব আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এই যে এক্স ডিএক্স এর জায়গায় লিখবো ডিজেড, আর ই টু দি পাওয়ার ডিজেডটা পরে লিখি। হ্যাঁ, এই ডান দিকে লিখলাম। এই যে এক্স আর ডিএক্স মিলে, যে এক্স আর ডিএক্স মিলে ডিজেড ভাগ 2 লিখলাম। ওকে, ডান দিকে লিখলাম। এটা ডিজেড সাধারণত ডান দিকে থাকে। ডিএক্স ডিজেড এগুলো ডান দিকে থাকে। আর ই টু দি পাওয়ার এক্স স্কয়ার মানে কি? ই টু দি পাওয়ার জেড। তাহলে আমরা হাফটাকে বাইরে নিয়ে নিলাম। হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড। দেখো কত বড় লাভ হইছে। আগে ছিল এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, কত জটিল একটা জিনিস ছিল। ছোট্ট একটা চলক পরিবর্তনের মাধ্যমে ই টু দি পাওয়ার জেড এ পেয়ে গেছি। একেবারে ছোট এবং সুন্দর একটা মান পেয়ে গেছি। ইন্টিগ্রেশন কিন্তু আমার ইজিলি হয়ে যাচ্ছে। কত হবে? হাফ তো থাকলো। ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেড হয় প্লাস সি। প্লাস সি। আমরা তো জেড তো ধরে নেওয়া জিনিস, জেড তো রাখতে পারবো না ইন্টিগ্রেশনের মধ্যে। জেড এর মানটা আবার বসায় দেবো, জেড ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। তাহলে আমরা পেলাম হাফ ই টু দি পাওয়ার এক্স স্কয়ার প্লাস সি। এটা আমাদের উত্তর। অনেক কথাবার্তা বলে করলাম। একটু সুন্দর করে আবার শুনবা, যদি কারো প্রথম টাইম হয়, ফার্স্ট টাইম হয় ইন্টিগ্রেশন। আর যাদের সেকেন্ড টাইম, থার্ড টাইম, তাদের তো কোনো কিছু আটকানোর কথা না। দেখো আমরা একটা বুদ্ধি শিখেছি। এই বুদ্ধি দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। যে আমরা যখনই আমরা একটা চলক থেকে আরেকটা চলককে রিপ্লেস করব আমাদের সুবিধার জন্য, আগেই দেখবো, আগেই ভালো করে দেখবো। অধিকাংশ ক্ষেত্রে এইটুকু একটা লাইন মনে রাখতে হবে, যে আমরা যেটা ধরবো সেটা ধরে ওই ফাংশনের মধ্যে আরো তো কিছু আছে বলে তো ধরছি। খেয়াল করো, আমি যেখানে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার আছে, সাথে আর একটা এক্স আছে। এই ফাংশনের মধ্যে অনেক কিছু আছে, দুইটা আছে। তো যেটা ধরছি ছোট করার জন্যই তো। তাহলে এটা ধরে যদি এটা না পাই, তাহলে আমার লাভ কি? একটা ধরে আর একটা পাইতে হবে। ভালো করে খেয়াল করি, একটা ধরলে আর একটা যেন পাই, এইটা কিন্তু আমাকে চিন্তা করতে হবে। আমাদের জানা আছে এক্স স্কোয়ার ধরলে আমরা কার মাধ্যমে পাইতে হবে? ডিফারেন্সিয়েশনের মাধ্যমে পেতে হবে। আবার বলছি, একটা যখন আমি ধরবো আর একটা পাইতে হবে, কাছাকাছি পাইতে হবে কমপক্ষে। যাই হোক, কার মাধ্যমে পাইতে হবে? ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের মাধ্যমে পেতে হবে। ওকে, আমি আর একটা উদাহরণ নিই ছোট্ট করে। দেখো খেয়াল করে, একের আমি 2 নিচ্ছি। আমি কিন্তু অনেক জুড়ে আগাবো। আমি অনেক কথা বলেছি। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 7 ইনটু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 8 ডিএক্স। একদিন বলা দেখি এটা কি ধরতে পারি আমি? অনেক জটিল লাগতেছে কিন্তু। দেখো খেয়াল করে, কি ধরতে পারি? আর দেখো এক্স টু আমার দি একটু, পাওয়ার আমি একটু 8 দেখাই। এটা জেড ধরতে হবে। হ্যাঁ, দেখো এক্স আমাদের পাওয়ার যখন থাকবে, পাওয়ার 1 কমে যায়। কি করলে পাওয়ার কমে যায়? ডিফারেন্সিয়েশন। আমরা তো ডিফারেন্সিয়েশনটাই খেয়াল করব। এক্স টু দি পাওয়ার 8 ধরলে এক্স টু দি পাওয়ার 7 পেয়ে যাবো। কনস্ট্যান্ট এর কোনো মাথা ব্যথা নেই আমার। আবারও বলছি, কনস্ট্যান্ট কি আসবে ৮, ৭, ৫, ৫০, এগুলো আমার দেখার দরকার নেই। ওগুলো যা আসবে ওটাতে বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনে। ওকে, আমরা এখানে চলকের পাওয়ারটা দেখবো। ৮ থাকলে ৭ আমরা পেয়ে যাই। আমরা ৮ ধরে ফেলি। এটা আগে লিখবা, এক্স টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু জেড। তখন এটা লিখবো 8 এক্স টু দি পাওয়ার 7। একবার লিখছি। এবার এপাশে এক্স, তাহলে ডিএক্স লিখলাম। আর ডান পাশে জেড কে করলে কি হয়? ডিজেড। এইটা আমি কিন্তু এই লাইনটা এখন কেটে দিচ্ছি। এই লাইনটা কিন্তু এখন আর করব না। এই লাইনটা আর কিন্তু করব না। এই জন্য কিন্তু অনেকগুলো কথা বলে নিয়েছি। এই লাইনটা আর বলবো না আমি। এই যে dz dx is equal to 2x, এই লাইনটা আর লিখবো না। আমি যদি বড় ব্র্যাকেট দিই, এই লাইনটা আর লিখবো না। সরাসরি আমি এই dz কে এপাশে রেখে এই dx তে পার করে দিচ্ছি। দুই চলক দুই পাশে পার করে দিচ্ছি। ঠিক আছে? Okay.
এখন আবার দেখো খেয়াল করো, ভালো করে খেয়াল করবা যে আমার বাম ইন্টিগ্রেশনের মধ্যে কি আছে, এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স আছে। আমার তো এখানে এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স লাগবে। তো এই এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স লাগবে। এই অতিরিক্ত জিনিস আছে, তো অতিরিক্ত জিনিসটা ডান পাশে পার করে দাও। দেখো এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড ডিভাইড বাই 8। ওকে, কারণ আমি যখন চলক পরিবর্তন করব তখন আমার এক্স টু দি পাওয়ার 7 ইনটু ডিএক্স এইটা লাগবে। এটা ইজ ইকুয়াল টু কত, ডিজেড ভাগ 8। তাহলে আমরা একটু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স ডিজেড ডিভাইড বাই 8 লিখতাম। ডিজেড যখন লিখবো না ডান পাশে পায়া। আর এবার ই টু দি পাওয়ার মানে ই টু দি পাওয়ার ডিভাইড করে নিলাম ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড। একেবারে সোজা এগুলো, হ্যাঁ। ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেড কি ই টু দি পাওয়ার জেড হয় প্লাস সি। তো আবার বলছি, যখন ইন্টিগ্রেশন করা হয়ে যাবে একটা আমরা কনস্ট্যান্ট দিব। ২টি ৪টা অঙ্ক ৫টা অঙ্ক করলে এমনি তোমার হাতই বলে দিবে যে একটা কনস্ট্যান্ট দেওয়ার সময় হয়ে গেছে, তুমি কনস্ট্যান্ট একটা দিয়ে দাও। ই টু দি পাওয়ার জেড মানে ই টু দি পাওয়ার জেড এর জায়গায় ধরেছি এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8। এবার একটু ভালো করে খেয়াল করি, আমি কিছু বুদ্ধি শিখাচ্ছি কারণ অনেকেই নতুন আছো। cos x ইন্টিগ্রেশন i is equal to cos x e to the power, ভালো করে খেয়াল করো। আমরা বলেছি যখন আমি একটা চলক ধরবো, একটা ধরে যেন আর একটা পাই। কার মাধ্যমে? অন্তরীকরণের মাধ্যমে। একটা ধরে যেন আমি অন্য একটা চলক পাই, কার মাধ্যমে? অন্তরীকরণের মাধ্যমে। তো দেখো খেয়াল করে, cos x কে ধরলে sin x পাবো, হ্যাঁ পাবো। এখানে দুটো চলক আছে, cos আর sin। cos x কে ধরলে sin x পাবো, হ্যাঁ পাবো। sin x কে ধরলে কিন্তু আবার cos x পাবো। প্রশ্ন হচ্ছে কোনটা ধরবো? হ্যাঁ, কোনটা ধরবো? আমরা ধরবো যে একটা ধরে যদি আরেকটা পাই, অন্যটা ধরে যদি আবার এটাও পাই, এইটা ধরে এইটা, এইটা ধরে এটা, এরকম যদি পাই, বা সাইন কজের ক্ষেত্রে বলছি একবার উল্লেখ করে, সাইন কজের ক্ষেত্রেই বলে ফেলি, আমরা ধরবো হচ্ছে যেটা পাওয়ার আকারে আছে অথবা যেটা রুট আকারে আছে, রুটের মধ্যে আছে। আবার বলছি, যেটা পাওয়ার আকারে আছে বা যেটা রুট আকারে আছে। এখন দেখো কস কে ধরলে সাইন পাবো, সাইন কে ধরলে কস পাবো, কিন্তু সাইন কিন্তু পাওয়ার আকারে আছে, তাই আমরা যেটা পাওয়ার আকারে আছে সেটা ধরবো। সাইন এক্স ডিএক্স, সরি, সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড। সাইন এক্স এ করলে কি হবে? কস এক্স। চলো কি এক্স, তাহলে ডিএক্স লিখবো আর ডান পাশে ডিজেড লিখবো। ওকে, এখানে একটা কথা উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যখন আমরা এই চলকগুলো ধরে অন্তরীকরণের মাধ্যমে ধরছি, এগুলো একেবারে সিম্পল একটা অন্তরীকরণ, একেবারে সিম্পল অন্তরীকরণ। সাইন কস ট্যান এগুলো একেবারে সিম্পল, এবং এক্স টু দি পাওয়ার এন, সাইন কস ট্যান এইগুলোই, আর এক্স টু দি পাওয়ার এন এগুলোর বাইরে কিছু নাই, কারণ আমি তো ইন্টিগ্রেশন করছি। আমি ইন্টিগ্রেশন করতে এখানে কিন্তু খুবই কঠিন অন্তরীকরণ এখানে ধরতে হবে, বিষয়টা এরকম না, একেবারেই সোজা গুলা থাকবে। ঠিক আছে, দেখো আমি কিন্তু পেয়ে গেছি। দেখো খেয়াল করে দেখো, cos x is equal to dz, এই যে cos x dz লিখে পেলাম, dz একটু ফাঁকে, ইন্টিগ্রেশন এবার sin x এর জায়গায় আমি z লিখবো, এই যে z শেষ, অন্তরীকরণই শেষ। কিন্তু ই টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে সি, ই টু দি পাওয়ার জেডটা রাখা যাবে না, হ্যাঁ। জেড এর জায়গায় চলকটা আমি পরিবর্তন করেছিলাম, ওই চলকটা আপনারাই নিয়ে আসতে হবে। উত্তর কমপ্লিট। আমরা একটু যারা নতুন আছি, পুরানা যারা, তারা মোটামুটি ভালো পারবা, তাদেরকে এগুলো পড়িয়েছি। নতুনদের জন্য কিন্তু আমি এত ধীরে ধীরে ক্লাস নিচ্ছি, বা যারা একটু কনফিউশন লেভেলে আছো, তোমরা একেবারে সব অঙ্ক করতে যেও না। ঠিক আছে, যেগুলো বোর্ডে আসে আপাতত সেগুলোই করো, অন্যগুলো তো তোমার প্রিপারেশন কমপ্লিট। এতে তুমি তো অ্যান্সার করতেই পারো, ডিফারেন্সিয়েশন থেকে সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। ত্রিকোণমিতিতে তুমি কিছু করবাই, অবশ্যই আমি করাবো। তোমাদের ক্লাস একটু বলে নিই, আমি মেসেজ দিয়ে দিব গ্রুপে। হ্যাঁ, তোমাদের গণিতটা একটু পিছিয়ে থাকবা, কারণ গণিত এত বড় সিলেবাস আমি যে 3.5 মাসে টোটাল পড়ে পড়াচ্ছি, কিন্তু আমি কিন্তু ওই যে দৌড়ে দৌড়ে উড়ে উড়ে যাচ্ছি, বিষয়টা এরকম না। তাই এই কটা দিন ক্লাস, ঈদের মধ্যে আমি ছুটি হয়তো বা 2 থেকে 3 দিন দেবো সর্বোচ্চ, ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন, ম্যাক্সিমাম এটাই বললাম আর কি, তার বেশি আর তোমরা নিও না, চেও না, বা নিয়ে এটা আবদারও করো না। আমি কয়েকটা ক্লাস এক নাগারে নিব, ছোট ছোট করে হলেও এক নাগারে নিব, আস্তে আস্তে নিব। ঠিক আছে, বিশেষ করে ত্রিকোণমিতির কিছু ক্লাস নিব, আমরা জটিল সংখ্যার ক্লাস নিব, বহুপদীর ক্লাস নিব, এগুলো খুবই সোজা, তোমরা পারো। আমি একটু রিভিউ করব, আমার সঙ্গে সঙ্গে তুমি একটু রিভিউ করে ফেলবা। তোমার আমার মেইন গুলা কিন্তু হয়ে গেছে, ইন্টিগ্রেশন শেষ হলে আমাদের টোটাল প্রিপারেশন হয়ে যাবে সবারই।
ওগুলো যে একটু রিভিউ করে দেওয়ার কথা দিব, আমি অবশ্যই দিব। ওগুলো আমার সময় লাগবে না, ওগুলো সোজা সাপটা। একটা ক্লাস সুন্দরভাবে নিলে আমার টিউশন কমপ্লিট। একটা ক্লাস আমার যদি বহুপদী থেকে নেই কমপ্লিট। ঠিক আছে, নির্ণায়ক থেকে ক্লাস অবশ্যই নিতে হবে, নির্ণায়ক থেকে অবশ্যই ক্লাস নিতে হবে। ঠিক আছে, সাথে কিছু গতিবিদ্যার কিছু প্রবলেম আমি সলভ করবো, যেগুলো পরীক্ষা একেবারেই আসার মতো এবং সোজা লাগবে আশা রাখি। ঠিক আছে, তো এক নাগারে ক্লাস নেবো, গণিত গুলো নেবো সন্ধ্যার সময় ফ্রেশ মাথা। আর পদার্থবিজ্ঞান যারা আছে আমার সঙ্গে ক্লাস একটু খাটতে হবে আর কি। হ্যাঁ, এখন তো তোমার যদি পড়াশোনা করো তাহলে তো আমাদের প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। মনে করো রিভিউ করছি, রিভিউ আমিও পড়ছি তুমিও পড়ছো, রিভিউ হয়ে যাচ্ছে। ঠিক আছে, Okay, আমরা একটু 2-এর 1 নম্বরে গেলাম। দেখো একটু ভালোভাবে বলি, একটু কথাগুলা কিন্তু শোনাটাই গুরুত্বপূর্ণ। অঙ্ক করাটা, অঙ্ক তো করবাই পারবাই, আমি যে কথাগুলো বলছি, যে প্রসেস আমি অ্যাপ্লাই করছি, সেগুলো করে কিন্তু অঙ্ক করতে হবে। খেয়াল করো, আমরা এখনই বলেছি যে সাইন কস যদি থাকে পাশাপাশি, একটার পাওয়ার বেশি আছে একটার পাওয়ার কম আছে, একটা হচ্ছে রুট আকারে আছে, এরকম যদি থাকে তাহলে আমরা জানি আমাদের সাইন ধরলে কস আছে, কস ধরলে সাইন আছে, আসবে। অন্তরীকরণের মাধ্যমে ধরবো আমরা। যখনই আমি বলবো না ধরে এটা আসতেছে ওটা ধরে এটা আসতেছে, বুঝেই ফেলছি আমরা অন্তরীকরণের মাধ্যমে। ঠিক আছে, চলক পরিবর্তন করবো আমরা অন্তরীকরণের মাধ্যমে। মানে এখানে আমাদের একটা অন্তরীকরণের চিহ্ন আছে, যেটাকে যদি পরিবর্তন করতে চাই আমাদের অবশ্যই অন্তরীকরণের সাহায্য নিতে হবে। ওকে, আমরা কোথায় নিব, কোনটা নিব? যেটার পাওয়ার বেশি সেটা নিব, যেটা রুটের মধ্যে আছে সেটা নিব, সেটা ধরবো। সাইন কজের ক্ষেত্রে বলছি, সাইন কজের ক্ষেত্রে বলছি যেটার পাওয়ার বেশি সেটা সমান ধরবো, যেটা রুটের মধ্যে আছে সেটা সমান ধরবো, অথবা এইটুকার কথাই, যেটা পাওয়ার বেশি সেটা ইকুয়াল টু ধরবো, অথবা যেটা রুটের মধ্যে থাকলে কোনো কথা নেই, রুটের মধ্যে দিতে হবে। ওকে, এই করো। এবার তোমাদের যদি প্রশ্ন করি, সাইন ধরবো না কস ধরবো, তাই বলো। সাইন ধরবো, পাওয়ার বেশি। সাইন কস যদি পাশাপাশি গুণ অবস্থায় থাকে এবং একটার পাওয়ার বেশি একটার পাওয়ার কম, বা একটা রুটের মধ্যে বা অন্যটা রুটের মধ্যে না, তখন আমরা কিন্তু ধরবো হচ্ছে যেটা পাওয়ার বেশি বা যেটা রুটের মধ্যে আছে। ওকে, সাইন এক্স এ করলে কি হয়, কস এক্স ডিএক্স ডিজেড। ওকে, ভেরি গুড। সবচেয়ে মজার বিষয় কি, এগুলো পারলে তোমার কিন্তু ওই যে মান বসানো, যেগুলো নির্দিষ্ট জগৎ, ওগুলো কিন্তু হয়ে যাচ্ছে। জাস্ট মান বসাতে হবে, এইটাই, আর কিছুই না। ওগুলো কিন্তু হয়ে যাচ্ছে, একবারে স্টাডি হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, এখন দেখো ইন্টিগ্রেশন, সাইন এক্স এর জায়গায় জেড লিখেছি, তাহলে জেড কিউব, আর কজ এক্স ডিএক্স সমান সমান কিন্তু ডিজেড। কজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কিন্তু জেড কিউব হাফ ডিজেড। দেখো একেবারে সোজা। আমাদের জানা আছে যে পাওয়ার যদি যা থাকবে তার পাওয়ার 1 যোগ হয়ে যায়, 3+1 3+1 + c। ওকে, তাহলে আমি পেলাম হচ্ছে জেড টু দি পাওয়ার 4 ভাগ 4 + c। আগেই বলেছি জেড রাখা যাবে না, ধরে নেওয়া জানিস। তাহলে সাইন এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই হচ্ছে 4 + c, অথবা এভাবে লিখতে এক্স ভাগ হচ্ছে 4 + c। আমি একটু একটু ধীরে সুস্থেই করাই, প্রথম দিন কটার দিন ডান না। cos sin x, দেখো খেয়াল করো, বুঝতেই পারছো cos x সমান সমান sin x পাবো, কিন্তু ধরা যাবে না। cos সাথে sin x, তাহলে sin x ব্র্যাকেটের মধ্যে আছে, রুটের মধ্যে আছে, পাওয়ার আকারে আছে যেগুলো, সেগুলো ধরবো আমরা। ঠিক আছে, এখানে বুঝতে পারছো cos sin x আর cos x। cos x কে মনে করে ধরলাম আমি, দেখো খেয়াল করে, মনে করো cos x কে ধরলাম আমি, sin x তো পাবো, কিন্তু আমার এই অঙ্কের মধ্যে কি sin x dx আছে? নাই। দেখো cos x sin x dx কিন্তু নাই, কি আছে? সাইন এক্স তো আলাদা ভাবে নেই, এই যে কজ এর মধ্যে সাইন এক্স আছে, কজ থিটা আকারে সাইন এক্স আছে, তাই না? তাই ওই যে থিটা আকারে আছে, তাই আমরা সাইন এক্স ধরব। সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড কজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কজ এক্স, দেখো খেয়াল করে আমি লাল কালারে দেখাচ্ছি, কজ এক্স ডিএক্স, এই যে কজ এক্স ডিএক্স লিখবো, কজ এক্স আর ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড লিখলাম, ইন্টিগ্রেশন কজ, এই খেয়াল করে দেখো সাইন এক্স এর জায়গায় লিখবো হচ্ছে জেড, তাহলে আমি লিখবো কজ, 1 2 3টা ছিল, এই যে 2 একটা হয়ে গেছে। cos z dz, cos কে করলে শুধু সাইন হয়, কিন্তু মাইনাস কিন্তু সাইন না, ইন্টিগ্রেশন করছি কিন্তু। সাইন z প্লাস হচ্ছে c, সাইন z এর জায়গায় আমরা লিখবো হচ্ছে সাইন, যেটা জায়গায় সাইন x লিখলাম, এই যে এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে লিখবো, দেখতে সুন্দর লাগবে, ভুলও হবে।
একটু এবার বুদ্ধি খাটাচ্ছি। 2-5 ও 2-6 করাবো। আসল কথা এগুলো পরীক্ষা আসে কি আসে না? পরীক্ষায় এগুলোই আসে, 2-1টা কম আসে। কিন্তু আমি এটা শিখাতে চাচ্ছি তোমাদের যে আমরা কিভাবে বুদ্ধিটা খাটাতে পারি। কিভাবে বুদ্ধিটা খাটাতে পারি। আমার এখানে একটু বুদ্ধি খাটাতেই হবে। একটু বুদ্ধি খাটাতে হবে। ঠিক আছে? 2-5 তোমাদের একটু মাথার মধ্যে যেন ভয় না ঢোকে যে স্যার আমি এটা মনে হচ্ছে কি ডিপ্রেশনে পড়ে যাচ্ছি। পরীক্ষা এত কাছে আসলো। তোমার পরীক্ষা যদি আরো 1 বছর পরে হয়, তবুও কিন্তু তোমার এই ডিপ্রেশন অল টাইমই থাকবে। যে না আমার পরীক্ষা এই একই জিনিসই থাকবে। সো ভয় পাওয়ার কিছু নেই। তুমি পারবা। মনের মধ্যে সাহস রাখবা এবং প্রিপারেশন সুন্দরভাবে নিতে থাকো। খেয়াল করো sin কিউব অফ x আছে। sin কিউব অফ x। আমি তো এতক্ষণ বকবক করে বললাম। কি বকবক করে বললাম যে sin আর cos যদি পাশাপাশি থাকে, দুইটার পাওয়ার যদি কম বেশি থাকে, যেটার পাওয়ার বেশি সেটা ধরবো। এখানে তো আবার সমান সমান হয়ে গেছে। তাহলে কি হবে? এখানে সমান সমান হয়ে গেছে। এখানে একটু বুদ্ধি খাটাবো। যে cos কিউব অফ x sin কিউব অফ x। ঠিক আছে? তো আমাদের জানা আছে আমরা sin x ধরলে পাবো cos x, আবার cos x ধরলে পাবো sin x। ভালো কথা। কিন্তু এখানে তো আমার ভেতরে cos x নাই। আমি মনে করো ধরলাম। মনে করো আমি cos x ধরলেও কোনো সমস্যা নাই। এখানে দুইটাই ধরতে পারো। সমান সমান থাকলে আমরা যেকোনো একটা ধরতে পারবো। কোনো সমস্যা নেই। যখনই তুমি যেকোনো একটা ধরলেই কাজ হবে sin x cos x, এখানে সমান সমান যেহেতু, তখন আমরা sin x ধরবো। কারণ sin x এর ডিফারেন্সিয়েশন এ কোনো মাইনাস কিন্তু আসে না। cos x টা ধরলে কিন্তু একটা মাইনাস চলে আসে। ঠিক আছে? sin x = z। তারপর হচ্ছে cos x dx = d। খেয়াল করো ভালো করে বুদ্ধিটা একটু দেখো। এখানে দেখো cos x dx = dz। এখানে তো cos কিউব অফ x আছে। তাহলে একটু কাজ করি দেখো তো। sin কিউব অফ x লিখলাম ভালো কথা। sin কিউব x নিয়ে তোমার ঝামেলা নেই। কারণ sin x এর জায়গায় z বসাতে পারো। দ্যাটস ওকে। কিন্তু আমার তো অঙ্কের মধ্যে cos x dx লাগবে। এটা কি করবো? cos স্কয়ার x রাখলাম আর cos x dx নিয়ে নিলাম একসাথে। খেয়াল করে দেখো। এই cos কিউব অফ x কে দেখো cos স্কয়ার আর cos x হিসেবে রাখলাম। একটু বুদ্ধি খাটালাম। আমার তো আমি যেগুলো sin x ধরেছি আমার cos x dx লাগবে। আমার cos x dx লাগবে। অন্যভাবে বলতে পারি আমি। আমরা একটু বুদ্ধি খাটানো শিখি না। অসুবিধা কোথায়? cos স্কয়ার x লিখলাম আর cos x লিখলাম। তাহলে cos x dx পেয়ে গেছি। এইবার একটা বুদ্ধি দেখো তো। ইন্টিগ্রেশন। sin কিউব x ভালো কথা। আমি z বসাতে পারবো। cos x dx হ্যাঁ dz বসাতে পারবো। cos স্কয়ার সমান কি বসাতে পারবো? কিছুই বসাতে পারবো না। তাই আমরা যেহেতু sin x এর মান ধরেছি, তাই আমরা cos স্কয়ার x কে sin স্কয়ার এ পরিণত করে নেব। 1 মাইনাস দেখো এরকম। sin কিউব অফ x ইনটু 1 মাইনাস sin স্কয়ার x ইনটু cos x dx। cos x একটু সাজায় নিলাম আরকি। এটা ধরে সাজায় নিলাম। দেখো এখন আর ঝামেলা নেই। ইন্টিগ্রেশন sin কিউব অফ x এই যে z কিউব লিখবো। z কিউব 1 মাইনাস z স্কয়ার ইনটু cos x dx মানে কি? dz। এই তো হয়ে গেছে। গুণ করে দাও। z কিউবের সঙ্গে 1 গুণ করলে কি হয়? z কিউব এখানে একটা dz আছে। হ্যাঁ, ভালো কথা। মাইনাস ইন্টিগ্রেশন ভাগ করে লিখতেছি। z কিউবের সঙ্গে z স্কয়ার গুণ করলে কি হয়? z⁵ হয়। আর dz তো আসছেই। আমি তোমাদের এই অঙ্কটা করাতাম না, বোর্ডে আসে নাই। কিন্তু দেখো বুদ্ধিটা খাটানোর জন্য আসলে যে আমি কিভাবে আমার বুদ্ধিটা এপ্লাই করছি। ঠিক আছে? আমি কিভাবে আমার বুদ্ধিটা আমি এপ্লাই। ওকে, z কিউবে করলে z⁴ ভাগ 4 মাইনাস z⁵ কে করলে z⁴ ভাগ 6 একবারে লিখবো আমরা প্লাস c। ইন্টিগ্রেশন করা হয়ে গেছে মানে আমি প্লাস c লিখবো। z রাখা যাবে না, sin x লিখতে হবে। তো sin 4x ভাগ 4 মাইনাস x ভাগ 6। এবার দেখো 2-6 বুয়েটের প্রশ্ন, রুয়েটের প্রশ্ন 2-6। ঠিক আছে? তোমাদের লিংক কেটে গেলে একটু লিংক দিও। আমরা মোটামুটি প্রসিডিউরটা শিখে ফেলেছি। সামনে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে। এখন যা করে নাম আছে এবং খুবই সোজা, একেবারে সোজা। আমরা 6-7 পর্যন্ত যাব, কোনো ঝামেলা হবে না। 6-7-8 এই কি বলে 9 পর্যন্ত যাব, কিচ্ছু কষ্ট মানে 9 পর্যন্ত যাব মানে ঘর থেকে অঙ্ক পর্যন্ত যাব, কোনো টেনশন করতে হবে না। তারপর 12 সোজা। ঠিক আছে? 13 সোজা। সবকিছু 13 পর্যন্ত আমাদের কোনো ঝামেলা নাই। তারপরে একটু ঝামেলা আছে, ওগুলা দেখব। 13 পর্যন্ত মোস্ট ইম্পোর্টেন্ট গুলা অঙ্ক আমাদের ঝামেলা তেমন নেই। আমরা চলে যাব, তাড়াতাড়ি আগাইতে পারবো ওগুলো। মানে আমাদের ঝামেলা ছাড়াই। মানে সুন্দর ছোটখাটো চিন্তা করার মাধ্যমে যেতে পারবো। অত কিছু মনে রাখতে হবে না। ঠিক আছে? যা বলেছি এটা দিয়েই কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। ওকে। ইন্টিগ্রেশন অফ sin⁵ x
খুবই ঝামেলা কিন্তু দেখো খেয়াল করে sin 5 কি করা যায় কি করা যায়? তো সাইন ধরি ধরি আমি একটা কস পাবো তাই না? সাইন ধরি যদি আমি একটা কস পাবো, তো কস পাবো তাহলে আমরা দেখো তো খেয়াল করে একটা কাজ করি। তো একটা কাজ করি, sin 5 কে একটু ভাঙায়া এরকম করে লিখে তো sin 4x ইন্টু সাইন এক্স। দুইটাতে পরিণত করে নিলাম, হ্যাঁ? দুইটাতে পরিণত করে নিলাম। তো একটা ধরলে তো আবার আরেকটা পাইতে হবে। সাইন ধরলে কস পাবো, কস ধরলে সাইন পাবো, একটা ধরলে তার একটা পাইতে হবে। এটা তাহলে আমার সাইন এক্স ডিএক্স আসলো, আছে ভালো কথা। খেয়াল করো ভালো করে কথাগুলো। সাইন এক্স ডিএক্স আসবে, হ্যাঁ ভালো কথা, সাইন এক্স ডিএক্স আসবে। তো সাইন এক্স ডিএক্স, সাইন কি ধরলে আমার সাইন এক্স আসবে? কস এক্স। কস যদি ধরি, আমার এখানে সাইন এক্স ডিএক্স পেয়েছি আমি। কস ধরলে কিন্তু আমি সাইন পাবো। কস ধরলে আমি হচ্ছে সাইন পাবো, ভালো কথা। কস ধরলে আমি সাইন পাবো। তো এখানে তো কস আনতে হবে, তাহলে sin 4 কে নিয়ে আমি কস আনবো, তাহলে কস কে আমি ধরবো তো। কস না ধরলে তো সাইন আসবে না। এখানে তো আমি কস আনতে পারি নাই প্রথমে, ঠিক আছে? তাহলে আমরা সাইন আনবো, তাহলে কস কে ধরতে হবে। sin 4 কে ভাঙায় আমি লিখি, তো দেখো তো লেখা যায় নাকি? সাইন স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, তারপর সাইন এক্স ডিএক্স। ওকে, ভালো কথা, ভালো কথা। সাইন স্কোয়ার কে এখন দেখো আমার কস আনতে হবে, কস ধরলে তো আমি সাইন পাবো। কস ধরলে তো আমি সাইন পাবো। কস ধরতে পারলে তো আমি সাইন এক্স ডিএক্স পাবো, তাই না? তাহলে এই সাইন স্কোয়ার কে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার আর সাইন এক্স ডিএক্স। এই দেখো খেয়াল করে দিলাম। এখন দেখো এই কস কে ধরলে আমি সাইন পেয়ে যাবো, দেখো ভেরি সিম্পল। কস এক্স ইজ ইকাল টু জেড, তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকাল টু। তো অঙ্কের মধ্যে কি আছে দেখো তো, আমরা লাল কালি দিয়ে দাগায় দাগা আসতেছি সাইন এক্স ডিএক্স, তাহলে আমার সাইন এক্স ডিএক্স দরকার। এই বাম পাশে মাইনাস আছে, ডান পাশে পার করে দিই। আমাদের দরকার হচ্ছে সাইন এক্স ডিএক্স এর মান মাইনাস ডি, ঠিক আছে? ওকে, তাহলে এখানে বসায় দাও ইন্টিগ্রেশন। ওই মাইনাসটাকে আমি সামনে নিয়ে চলে আসলাম, যে মাইনাস ডিজেড না, তো মাইনাস ডিজেড কে ডিজেড মানে নিয়ে আসলাম। ওকে, 1 মাইনাস জেড স্কোয়ার, এই যে দেখো 1 মাইনাস কস স্কোয়ার জেড মানে কি, কস স্কোয়ার এক্স মানে কি জেড স্কোয়ার, আর সাইন এক্স ডিএক্স মানে কি ডিজেড, আর এখানে একটা হোল স্কোয়ার, হয়ে গেল। এখন আমি মাইনাসটা বাইরে থাকলো, 1 মাইনাস জেড স্কোয়ার পরে হোল স্কোয়ার দিয়ে আমরা একটু ভাঙায় লিখি, কি হবে? 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস হচ্ছে জেড টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে ডিজেড। ভাগ ভাগ করে লিখবো, ইন্টিগ্রেশন অফ মাইনাস দাও ডিজেড মাইনাস মাইনাস প্লাস, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস 2 ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার ডিজেড, এগুলো আগের ক্লাসে করেছি। এই মাইনাস আর এই প্লাসে মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 4 ডিভাইড, সরি 4 ডিজেড। এখন আমাদের ডিজেড কে করলে শুধু জেড, মাইনাস জেড প্লাস 2 জেড কিউব ভাগ 3 মাইনাস জেড টু দি পাওয়ার 5 ভাগ 5 প্লাস 6। জেড এর মানগুলো বসায় দেবো, ঠিক আছে? জেড এর মান হচ্ছে cos x, তাহলে মাইনাস cos x প্লাস 2 ভাগ 3 cos কিউব অফ x মাইনাস 1 ভাগ 5 cos 5। ওকে, কঠিন লাগে না কিন্তু, এটা কিন্তু একটু মজার ছিল। পরীক্ষায় আসে না যদিও, তবু আমি তোমাদেরকে করালাম এই কারণে যে আমি কিভাবে বুদ্ধিটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? তোমার কাছে মনে হতে পারে স্যার অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন না রে বাবা। এই টুকটা ছোটখাটো কঠিন তো একটু করতে হবে, তুমি অনেক বড় হয়ে গেছো না এখন, একটু তো চিন্তার শক্তি তো তোমার থাকতেই হবে। এবার দেখো 3 নাম্বার, 3 নাম্বার করবো না, ছোট একেবারে সোজা 4 নাম্বার চলে আসলাম। 4 দিয়ে একটা করবো আমরা। এই লিঙ্ক একটু দিয়ে দিও, কেউ যদি লিঙ্ক চলে যাবে, এখন লিঙ্ক কেটে যাবে। তাই রে, আমরা 4 5 6 7 8 9 পর্যন্ত চলে যাবো আজকে, আশা রাখি। কারণ এগুলো একেবারে সোজা তো, আমরা একটু আগে যাবো। দু একটা জিনিস যদি মনে রাখতে হয় আমি বলে দিব। দেখো ইন্টিগ্রেশন i is equal to, এটা দেওয়া থাকে 2x ভাগ 1 প্লাস x স্কয়ার। একটু খেয়াল করো তো, ভালো করে খেয়াল করো। x স্কয়ার কে ধরলে কিন্তু আমি x পাবো, x কে ধরলে কিন্তু আমি x স্কয়ার জীবনেও পাবো না। কারণ আমি যখন ধরবো তখনই আমি ডিফারেন্সিয়েশন চিন্তা করব। এবং একটা মনে রাখবা, উপরেরটা ধরে মনে করো উপরেরটা ধরে নিচেরটা পাবো, নিচেরটা ধরে আমি উপরেরটা পাবো। অবশ্যই নিচেরটা ধরবো, আবার বলছি, উপরেরটা ধরে নিচেরটা পাবো, নিচেরটা ধরে উপরেরটা পাবো। আমরা অবশ্যই নিচেরটা ধরবো, উপরেরটা ধরবো না, ঠিক আছে? নিচেরটা ধরে যদি উপরেরটা পাই আমরা নিচেরটা ধরবো, ঠিক আছে? ওকে, দেখো 1 প্লাস এক্স স্কয়ার পুরোটা ধরে ফেলো, শুধু এক্স স্কয়ার ধরবা না এইসব ক্ষেত্রে, কারণ 1 কে করলে 0ই হয়। 1 প্রশ্ন সার এক্স স্কয়ার শুধু ধরলে হবে না, হ্যাঁ তাও হবে, কোনো সমস্যা নেই, তাও হবে, তাও হবে। আমরা 1 প্লাস এক্স স্কয়ার ধরে নিচ্ছি, কারণ এই নিচের পুরোটা ধরলে আমি উপরেরটা পেয়ে যাবো ইজিক্যাল টু জেড।
1 কে করলে কত 0, তো 1 কে আমি নিয়ে নিলাম, তো নিয়ে নিলে আমার সুবিধা হলো, কারণ আমি জেড একটা চলকে লিখতে পারতেছি 1 প্লাস এক্স স্কয়ার সমান সমান জেড। ওকে, এবার দেখো এক্স স্কয়ার এক্স ইকুয়াল টু এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তো আমি লিখবো 2x dx ইজ ইকুয়াল টু ডিজেড। তো আমার দরকার নেই, আমার দরকার, হ্যাঁ 2x dx ইকুয়াল ডিজেড পেয়ে গেছি। ওকে, পেয়ে গেছি। খেয়াল করো 2x dx সমান সমান ডিজেড, দেখো এই যে 2x dx ইজ ইকুয়াল টু ডিজেড লিখতে পারবো আমি। আর নাকি ভুল লিখলাম? না, তাহলে 1 ভাগ 1 প্লাস এক্স স্কয়ার মানে কি জেড, আর দিয়ে 2x dx মানে কি ডিজেড। এই যে লাল কালি দিয়ে লিখেছি ওটা ডিজেড, ঠিক আছে, লাল কালি টু লাল কালি দিয়ে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। 1 ভাগ জেড কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই লন জেড, আমাদের সকলে জানা আছে। তাও যদি জানা জানা আছে অবশ্যই, যে ddx অফ, তবে খেয়াল করো সূত্র লিখে দিচ্ছি, ddx অফ ln x ইজ ইকুয়াল টু 1 ভাগ x, অতএব 1 ভাগ x dx ইন্টিগ্রেশন অফ ইজ ইকুয়াল টু ln x। এটা আমাদের সূত্র, এটা আমাদের ফর্মুলা, এটা আমাদের ফর্মুলা। তাহলে এখানে কি পাচ্ছি, ln z প্লাস c ইজ ইকুয়াল টু ln z এর জায়গায় বসাবো আমরা 1 প্লাস। চলো পরিবর্তন করে পুরো না, একটু কথা বলে নিন এবার থেকে জন্য। নিচেরটা ধরলে যদি উপরেরটা পুরাটা পাই, নিচেরটা ধরেছি পুরাটা, উপরের পুরাটা পেয়েছি। এই যে দেখো 1 প্লাস এক্স স্কয়ার ধরেছিলাম পুরাটা নিচেরটা, উপরের পুরাটা কিন্তু পেয়ে গেছি 2x dx। তাহলে আমরা হবে লন অফ নিচেরটা, উত্তর কি হবে, লন অফ নিচেরটা, যে লন অফ 1 প্লাস এক্স স্কয়ার, লন অফ নিচেরটা। আবার বলছে নিচের পুরাটা ধরে যদি উপরের পুরাটা পাই, টোটালটা ধরে যদি টোটাল